হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এঁচোড় আলুর তরকারি। যদি এইভাবে এঁচোড় আলুর তরকারি রান্না করা হয় তাহলে একদম খাসির মাংসের মতো স্বাদ পাবে, খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁঠাল বা এঁচোড়। আর এই কাঁঠালগুলো এখন যেহেতু সবে বড় হচ্ছে, আর এই রকম কচি কচি কাঁঠাল দিয়ে তরকারি রান্না করলে পুরো একদম মাংসের মতো খেতে লাগে, খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। তো এঁচোড়টাকে কাটার আগে অবশ্যই কিন্তু হাতের মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ওই গানটা মনে পড়ে যাবে, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। তো অবশ্যই কিন্তু হাতের মধ্যেও খুব ভালো করে সর্ষের তেল লাগাতে হবে, তার সাথে সাথে বটিতেও কিন্তু খুব ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। তারপরে কাঁঠালটাকে মাঝখান থেকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দুফালি করে কেটে নিতে হবে। আর কাটার সাথে সাথেই দেখো কাঁঠাল থেকে কতটা আঠা বেরিয়েছে। মাঝখান থেকে দুফালি করে কাটার পরে 5-6 মিনিট এইভাবে রেখে দিতে হবে, যতক্ষণ না এই কাঁঠালের মধ্যে থেকে পুরো আঠাটা বেরিয়ে আসছে। তারপরে আটাটাকে একটু মুছে নিয়ে ঠিক এইভাবে কিন্তু এঁচোড়টাকে কেটে নিতে হবে। খুব ভালো করে এঁচোড়ের মাঝখানে যে শক্ত অংশটা আছে সেই শক্ত অংশটাকে প্রথমে কেটে বাদ দিতে হবে। তারপরে এঁচোড়ের গায়ে যে ছাল বা খোসাটা আছে সেটাকে খুব ভালো করে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। আর এখন যেহেতু এঁচোড়গুলো প্রচণ্ড কচি, তাই এইভাবে খোসাটাকে ছাড়িয়ে মাঝখানে যে শক্ত অংশটা সেটাকেই শুধু ফেলে দিলেই কিন্তু এঁচোড়টা খুব সহজে কেটে নিতে পারবে। ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর এঁচোড়ের বাইরের অংশটা মানে খোসাটা যেহেতু প্রচণ্ড শক্ত হয়, তাই বটি দিয়ে কেটে নিতে সুবিধা হবে। আমি তো বটি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি কিন্তু অর্ধেকটা পরিমাণে এঁচোড় রান্না করছি, বাকি অর্ধেকটা রেখে দিলাম অন্য কোনো দিন রান্না করব। তো দেখো অর্ধেকটা পরিমাণে এঁচোড়কে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে এইভাবে একটু চৌকো চৌকো করে পিস করে কেটে নিলাম। খুব বেশি কিন্তু ছোট করে নিয়ে একটু বড় বড় পিস করে কেটে নিলাম, তাহলে দেখবে একদম খাসির মাংসের মতো দেখতে লাগবে, খেতেও কিন্তু একদম খাসির মাংসের মতো স্বাদ পাবে। তো এঁচোড়টাকে কাটার পরে অবশ্যই কিন্তু একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখো আমি 50 গ্রাম ছোলার ডাল বা মটর ডালকে 2 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে বেশ ফুলে একদম ডবল হয়ে গেছে। আর একটুখানি আঙুল দিয়ে চাপলেই দেখবে ডালটা খুব সুন্দরভাবে ভেঙে যাবে। তো অবশ্যই কিন্তু 2-3 ঘন্টা এই ছোলার ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপরে ছোলার ডালটাকে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। তো এখন এই ছোলার ডাল আর এঁচোড়টাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য দেখো এখানে একটা ছোট্ট প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে আমি আগে থেকেই কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেবো, তার সাথে আমি ছোলার ডালটাও প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আমি একসাথে এঁচোড় আর ছোলার ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করতে পারো। কড়াইতে যদি এঁচোড়টাকে সেদ্ধ করো তাহলে সেদ্ধ হতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। এইভাবে যদি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করা হয় তাহলে দেখবে খুব সহজে তাড়াতাড়ি কিন্তু এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। তো ভেজানো ছোলার ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে তার সাথে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে জাস্ট একটা সিটি বা হুইসেল পড়তে দেবো। যখন একটা সিটি বা হুইসেল পড়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যতক্ষণ না প্রেসার কুকারের প্রেসারটা অটোমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু রেখে দিতে হবে। আর একটার বেশি সিটি বা হুইসেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই এঁচোড়টা ছোলার ডালটা বেশি নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। জাস্ট একটা সিটি পড়লেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। তো এছাড়া ছোলার ডালটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ হতে থাক, ততক্ষণে দেখো এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সাথে নিয়েছি একটা লাল টুকটুকে পাকা টমেটো, আর লাগবে একটা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তার সাথে আমি পেঁয়াজের খোসাটাকেও খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটাকে একদম ঝিরি ঝিরি করে কেটে নেব, তারপরে টমেটো আর আলুটাকে খুব সুন্দর করে কেটে নেব। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো পেঁয়াজ আর টমেটো খুব সুন্দর করে কেটে দেখো বাটির মধ্যে গুছিয়ে নিয়েছি, তার সাথে আমি আলুটাকেও কেটে নেব। প্রথমে মাঝখান থেকে দুফালি করে কেটে নিতে হবে, তার মাঝখান থেকে ঠিক এইভাবে একটু চৌকো চৌকো করে একটু বড় বড় পিস করে কেটে নেব। এঁচোড়ের মতো করেই কিন্তু আলুটাকে কাটতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। ঠিক এইভাবে আলুটাকে কেটে নিতে হবে। আর আলু কাটার পরে অবশ্যই কিন্তু একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে।
তো আলু, পেঁয়াজ, টমেটো খুব সুন্দর করে কেটে দেখো গুছিয়ে নিয়েছি। তারপরে আমি সরাসরি চলে আসলাম প্রেশার কুকারের কাছে। এদিকে দেখো প্রেশার কুকারে যখন একটা হুইসেল পড়ে গিয়েছিল, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। যখন প্রেশার কুকারের প্রেশারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে গেছে, মানে ৫-৬ মিনিট রেখে দিলেই দেখবে প্রেশারটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তারপরে ঢাকনাটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি। এই ছোলার ডাল আর এঁচোড়টা কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে যদি প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে দেখবে এই এঁচোড়টাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর খুবই অল্প সময়ের মধ্যে সেদ্ধ করে নেওয়া যাবে। একটুখানি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম, দেখো একেবারেই কিন্তু নরম হয়ে যায়নি, একটু শক্ত শক্ত রয়েছে, অথচ গোটা গোটা রয়েছে। তো এইভাবে যদি প্রেশার কুকারে সেদ্ধ করা হয় তাহলে দেখবে খুবই অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে, অথচ এই এঁচোড় আর ছোলার ডালটা কিন্তু ঘেটে যাবে না, গোটা গোটা থাকবে। তবে তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লাগবে। আর তোমরা চাইলে কিন্তু ছোলার ডালটাকে আলাদা করেও সেদ্ধ করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি এঁচোড় আর ছোলার ডাল একসাথে সেদ্ধ করে নিলাম, আর সেদ্ধ করার পরে এঁচোড় আর ছোলার ডালটাকে খুব ভালো করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আর এঁচোড় সেদ্ধ করা যে জলটা, সেই জলটা কিন্তু আমি রান্নার মধ্যে দেবো না, ফেলে দেবো। তো তারপরে দেখো আমি রান্নাটা করে নেবো, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে আমি আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলোকে প্রথমে একটু ভেজে নেব। আর আলু ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আলুটাকে ভাজবো, তাহলে দেখবে আলুটা ভাজতে ভাজতেই কিন্তু 80 থেকে 90% মতো সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে 3 থেকে 4 মিনিট সময় ধরে আলুটাকে দেখো ভেজে নিয়েছি। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর বেশ অনেকটা নরমও হয়ে গেছে। এখন আলুগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আলু ভাজার পরে কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব, আলাদা করে কোনো তেল আমি দিলাম না। তো ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি। একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে রান্নাতে কিন্তু দারুণ একটা ঘ্রাণ পাওয়া যাবে। তারপরে একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন খুব সুন্দর একটা সোনালি রং ধরেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, তার সাথে আমি 1/2 ইঞ্চি থেকে একটু বেশি দিয়ে দেবো আদা বাটা। তার সাথে আমি রান্নার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। তবে তোমরা যারা শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবারে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ কিছু সময় ধরে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। একটা লাল টুকটুকে পাকা টমেটোকে একদম ছোটো ছোটো পিস করে কুচিয়ে রেখেছিলাম। টমেটো কুচি দিয়ে খুব ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিতে হবে হলুদের গুঁড়ো, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা একদমই অল্প করে দিলাম, এতে রান্নাটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। আর রান্নার মধ্যে খুব সুন্দর একটা রং আনার জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কাতে কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা রং হবে। গুঁড়ো মশলাটাকে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সঙ্গে সঙ্গে কিন্তু জল দেবো না। 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে যদি জল দিয়ে মশলাটাকে কষানো হয়, তাহলে দেখবে খুব সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয়। তো দেখো 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তারপরে বেশ কিছু সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিয়েছি। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, তার সাথে আমি সেদ্ধ করা এঁচোড় আর ছোলার ডালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে সমস্ত কিছুকে মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2-3 মিনিট এইভাবে রেখে দেবো। তাহলে এই এঁচোড়, আলু, ছোলার ডালটা মশলার সাথে খুব সুন্দরভাবে মজে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে।
তো দেখো 2-3 মিনিট এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত কিছুকে মশলার সাথে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু একটু গরম জল দিতে হবে, তাহলে দেখবে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এই সময় দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। তোমরা যারা আমার মতো একটু ভাতের সাথে লঙ্কা ডলে খেতে পছন্দ করো, এই সময় 2-3টে কাঁচা লঙ্কা অবশ্যই দিয়ে দেবে। ভাতের সাথে ডলে খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4-5 মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে। তো 4-5 মিনিট পরে এইভাবে ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আলুটা দেখো কত সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। তরকারিটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এই সময় আমি এর মধ্যে 1/2 চামচ দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এঁচোড় আলুর তরকারিটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো 1/2 চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। চিনিটাকে দিয়ে আবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে এঁচোড় আলুর তরকারিটাকে রান্না করে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে এঁচোড় আলুর তরকারিটাকে রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, একদম পুরো খাসির মাংসের মতো খেতে লাগে। নামানোর আগে সবশেষে এর মধ্যে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো, তার সাথে দিতে হবে 1 চামচ ভর্তি করে ঘি। সবশেষে যদি একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দেওয়া হয়, তাহলে এই এঁচোড় আলুর তরকারির স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। একদম পুরো খাসির মাংসের মতো খেতে লাগবে। তো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর এর মধ্যে যে তেজপাতাটা দিয়েছিলাম সেটাকে তুলে নিলাম, কারণ তেজপাতার আর কোনো প্রয়োজন নেই। তারপরে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে এই গরম মশলার গন্ধ আর ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে এঁচোড় আলুর তরকারির সাথে মিশে যাবে, যার কারণে স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই ছোলার ডাল দিয়ে এঁচোড় আলুর তরকারির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।